কেরানীগঞ্জে ব্যাংক কর্মীদের জিম্মি করে রাখা ৩ জনের মধ্যে 2 জনের বয়স 16 বছর, একজনের 22 বছর। তারা কারো প্ররোচনায় ব্যাংকে ঢুকেছে বলে ধারণা পুলিশের। বৃহস্পতিবার 3.5 ঘন্টার অভিযানে জিম্মিদের অক্ষত অবস্থায় মুক্ত করে যৌথ বাহিনী। দুপুর 2টার দিকে ব্যাংকের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢোকে ওই 3 জন। মসজিদের মাইকে এই খবর পেয়ে ভবনটি ঘিরে রাখে এলাকাবাসী। পরে সেনা, র্যাব ও পুলিশ যায় ঘটনাস্থলে। শুরুতে সমঝোতার চেষ্টা হলেও মানেনি তারা। 15 লাখ টাকা মুক্তিপণ ও নিরাপদে বের হয়ে যাওয়ার নিশ্চয়তা দাবি করে। পরে যৌথ অভিযানে আত্মসমর্পণ করে তারা। এ সময় জিম্মিদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। সেখান থেকে 18 লাখ টাকা, 4টি খেলনা পিস্তল, 2টি চাকু, লোহার পাইপ, স্কুল ব্যাগসহ বিভিন্ন জিনিসও উদ্ধার করা হয়েছে। এ নিয়ে রাতে ব্রিফিং করে পুলিশ। জানায় জিজ্ঞাসাবাদে ওই 3 জন জানিয়েছে এক কিডনি রোগীকে বাঁচাতে ডাকাতির পরিকল্পনা করে তারা। সিগারেট কোম্পানির একজন স্টাফ অফিসার আর আমাদের ভাগনা আছে হাবিব, এরা 2 জন দৌড়ে আসছে। আসার পরে হাবিবরে বললাম কি হয়েছে, তোর হাতে লাঠি কেন? কইতে যে মামা ব্যাংকে ডাকাতি হইতেছে। 4-5 জন উঠছি, ওঠার পর আপনার ওখান থেকে আমরা মানে ফাঁক করে পরে আমরা একটু ফাঁক করে দেখি চেয়ারে বসা কিছু লোক, 2 জন লোক বসা ব্যাংকের। আর আপনার এই যে এখানে ওই যে ব্যাংকের খালা আছে, যে ব্যাংকে কাজ করে, সেই খালারে দেখি ওখানে বসা। দেশে দুর্বল সরকার থাকলে অনেকেই লুটপাট করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই, তাই দেশ ও জনগণের পক্ষে সংগ্রাম চালিয়ে যেতে হবে। বৃহস্পতিবার মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এবং নরসিংদী জেলার কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ধারাবাহিক কর্মশালা করে আসছে বিএনপি। বিভাগীয় পর্যায়ের পর এখন চলছে জেলাভিত্তিক কর্মশালা। এর অংশ হিসেবে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এবং নরসিংদী জেলার কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুধু দরকার হলে আপনারা চেয়ারম্যান বলবেন, মাননীয় দরকার বলবেন না সাথে। দিনব্যাপী কর্মশালার শেষ পর্যায়ে বিভিন্ন পর্যায়ের নেতাদের প্রশ্নের জবাব দেন তারেক রহমান। ইউনিয়ন ভিত্তিক যদি আমরা এলসি প্রসেসিং সিস্টেম, আমি জানি আপনি যেদিকে যাচ্ছেন, আপনি এখন আমাকে বলছেন, আমি এটা 20 বছর আগে জিনিসটা আমি মোটামুটি ভাবে চিন্তা করেছি। কর্মশালায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ বিদেশে অনেক ষড়যন্ত্রকারী আছে, তারা নিজেদের স্বার্থে চায় দেশে দুর্বল সরকার থাকুক। আজকে আপনার দলের বিরুদ্ধে, সর্বোপরি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। দুষ্ট লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই। সেটি বাইরেই হোক, আমাদের বাইরেই হোক, সেটি আমাদের দলের ভেতরেই হোক। এই দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, তাহলে এইগুলো অনেকের জন্য, দেশের ভেতরেই হোক, দেশের বাইরেই হোক, এই দেশে যদি একটি দুর্বল, জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে। এ সময় তারেক রহমান বলেন, নিজেরা সংযত ও ঐক্যবদ্ধ থাকলে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্বপ্নের দেশ গড়ে তোলা সম্ভব। নিজেকে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে যেখানে আপনি নিজেকে হালকা করে ফেলবেন, ছোট করে ফেলবেন, মূল্যহীন করে ফেলবেন। আপনি একজন মূল্যবান মানুষ, কারণ আপনি বিএনপির নেতা। বিএনপির সাথে আন্দোলনে যেসব রাজনৈতিক দল ছিল, সবার মতামত নিয়েই 31 দফা তৈরি করা হয়েছে। ভালো প্রস্তাব পেলে অবশ্যই দফায় আরো সংযোজন করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদেরকে যদি এই নির্বাচনের পুল সেরাত পার হতে হয়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জনগণের পিছে আমাদেরকে। নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী বলেও দাবি করেন তিনি। সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না দেয়ায় বিএনপি হতাশ বলেও জানান তিনি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন নিয়ে সরকার যে সময় নিচ্ছে বিএনপি সেটি যৌক্তিক মনে করে না। নির্বাচন কমিশন গঠন হয়েছে, এখন নির্বাচনের রোডম্যাপ দিতে কোনো বাধা দেখছে না বিএনপি। আব্দুল মঈন খান, আমি নিজে এগুলো সবগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট।
এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। সভা মনে করে এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করবে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছেন শহীদ সেনা কর্মকর্তাদের পরিবার। এতে আসামি করা হয় শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান সহ 58 জনকে। স্বজনদের অভিযোগ, বিডিআর বিদ্রোহ নয়, 57 সেনা কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিতে এই পদক্ষেপ বলেও জানান তারা। 2009 সালের ফেব্রুয়ারিতে রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে হত্যার শিকার হন 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। এই ঘটনার 15 বছর পর বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলেন শহীদ সেনা কর্মকর্তাদের পরিবার। আসামি করা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সামরিক সচিব তারেক আহমেদ সিদ্দিকী, সেনাপ্রধান মঈনুল আহমেদ সহ 58 জনকে। স্বজনদের অভিযোগ, এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড, যা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ। ঘটনাটি বিডিআর বিদ্রোহ বলে সত্য আড়াল করা হয়েছে। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই, যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। যারা প্ল্যান করে মেরে পোড়ানোর ব্যবস্থা করে, তারপরে বেহনে দিয়ে খোঁচায় কিংবা ড্রেনে ফেলে এবং পরিবারদেরকে ঘর থেকে ধরে নিয়ে যে কোয়ার্টার গার্ডে নেয় এবং বাচ্চাদেরকে বুট দিয়ে লাথি দিতে দিতে নিয়ে যায়। আপনারা অনেক কিছুই জানেন না যে আমাদের সাথে কি হয়েছে। শহীদ পরিবারের অভিযোগ, সেনা ও বিডিআরকে দুর্বল করে দেশের সার্বভৌমত্ব সংকটের মুখে ফেলতেই এই হত্যাকাণ্ড। 4-5 হাজার টাকার জন্য একজন অফিসারকে এভাবে নির্মমভাবে হত্যা করা যায় কিনা, পুড়ে ফেলা যায় কিনা। শুধু বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করার জন্য না, বাংলাদেশ রাইফেল ধ্বংস করার জন্য না, বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য। বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে কমিটি করতে চেয়েছে সেটি আন্তর্জাতিক মানে করার দাবি জানিয়েছে স্বজনরা। আগের কমিশন ছিল সচিব পর্যায়ের, এবার কমিশন হইতে হবে আরও উচ্চ পর্যায়ের। বিচারক থাকতে হবে, বিচার বিভাগীয় হতে হবে, সেখানে মানবাধিকার কর্মী থাকতে হবে, কেননা এটা কোনো আর্মড কনফ্লিক্ট না। সুতরাং এটা মানবতার বিরুদ্ধে কোনো অপরাধ হয়েছে কিনা সেটা যাচাইয়ের জন্যে প্রয়োজনে আমরা বিদেশ থেকেও এক্সপার্ট আমরা নিয়ে আসতে পারি। বিডিআর হত্যা মামলায় 558 জওয়ানকে সাজা দেয় বিচারিক আদালত। এর মধ্যে 152 জনকে ফাঁসি এবং 161 জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে বিস্ফোরক আইনের মামলা এখনও ঝুলে আছে বিশেষ ট্রাইব্যুনালে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো টাওয়ারে আগুন নয়, বরং শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করা হয়। জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সাংবাদিকদের কথা জানান। বলেন, গণহত্যার তথ্য গোপনে শেখ হাসিনার নির্দেশে এভাবেই কাজ করে তার মন্ত্রিসভার সদস্যরা। সম্ভাব্য সাক্ষীদের হত্যার অভিযোগও করেছে প্রসিকিউশন। 18 নভেম্বর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি। ইন্টারনেট বন্ধ সহ শেখ হাসিনার নির্দেশে পলক কি করেছেন সেসব স্বীকার করেন বলে জানায় প্রসিকিউশন। সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সহ 7 পুলিশ কর্মকর্তাকে। তাদের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়ায় 2 মাস সময় বাড়িয়ে আগামী 20 ফেব্রুয়ারি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। 3 পুলিশ কর্মকর্তা মামুন, শাহিদুল ইসলাম ও আব্দুল্লাহ আল কাফিকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বিচার সম্পূর্ণ নিরপেক্ষ এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন। এই বিচার নিশ্চিত করার পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের কাউকেই ক্ষমা করা হবে না। গণহত্যার ঘটনার সম্ভাব্য সাক্ষীরা টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছে বলে অভিযোগ প্রসিকিউশনের। ট্রাইব্যুনালের কাছে যাওয়ার আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো যে এই ট্রাইব্যুনালের প্রত্যেকটি সাক্ষী আইন দ্বারা প্রোটেক্টেড। সম্ভাব্য কোনো সাক্ষীকে টার্গেট কিলিং করা, তাদেরকে সামাজিকভাবে হেয় করা, তাদের নিরাপত্তা দিতে যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব।
জুলাই আন্দোলনে ভুক্তভোগী ও গণহত্যার মামলার সম্ভাব্য সাক্ষীদের নিরাপত্তা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। সম্প্রতি 4 শিক্ষার্থী হত্যার ঘটনায় ছাত্রলীগ কর্মীদের দায়ী করেন তারা। তাদেরকে নিয়ে মিটিং করছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলমান ঋণ কর্মসূচির আওতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বাংলাদেশের জন্য চতুর্থ কিস্তিতে 64 কোটি 50 লাখ ডলার ছাড় করবে ফেব্রুয়ারিতে, আর এর পরের কিস্তি ছাড় হবে জুন মাসে। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান IMF-এর মিশন প্রধান। IMF-এর সঙ্গে 470 কোটি ডলারের ঋণ কর্মসূচি শুরু হয় 2023 সালের 30 জানুয়ারি। এরপর 3 কিস্তিতে সংস্থাটি থেকে প্রায় 231 কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। চতুর্থ কিস্তিতে আগামী ফেব্রুয়ারি নাগাদ 64 কোটি 50 লাখ ডলার পাওয়া যাবে। আগামী 5 ফেব্রুয়ারি সংস্থাটির নির্বাহী পর্ষদ বোর্ড সভায় কিস্তির বিষয়টি উপস্থাপন করা হবে। আমরা এই প্রোগ্রামটি নিয়েছিলাম রিজার্ভের পতন ঠেকাতে। আশা করছি ধীরে ধীরে এই সংকট কাটবে। এদিকে বাংলাদেশে দীর্ঘদিনেও নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ধারণার চেয়েও অনেক বেশি। তাই বাংলাদেশকে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি এবং ব্যাংক খাতের সংস্কার চলমান রাখতে হবে বলে জানিয়েছেন IMF-এর মিশন প্রধান। মুদ্রাস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় কমছে না, কারণ মুদ্রাস্ফীতি এরই মধ্যে ডাবল ডিজিটে পৌঁছে গেছে, আর এর ফলে রিজার্ভের উপর চাপ বাড়ছে। 6 কিস্তিতে 2026 সাল নাগাদ IMF-এর পুরো অর্থ পাওয়ার পরিকল্পনা রয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1092 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ব্যবসায়ী এস আলমের ছেলে আহসানুল আলম সহ 58 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বাস কেনায় দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে সংস্থাটি। 1092 কোটি টাকা আত্মসাৎ। শুধু ইসলামী ব্যাংকের চট্টগ্রাম চাকতাই শাখা থেকেই এ টাকা লুটপাট হয়েছে। দুঃসম্পর্কের খালাতো ভাই ও এসালাম গ্রুপের বেতনভুক্ত কর্মচারী মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সরার চৌধুরীকে সামনে রেখে 3 বছরে ওই টাকা হাতিয়ে নেয় এসালাম গ্রুপ। আত্মসাৎ এবং মানি লন্ডারিং এর অপরাধে আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, বর্তমান এমডি মোহাম্মদ মনিরুল মাওলা সহ পরিচালনা পর্ষদের 14 জন এবং এস আলমের 2 ভাই জনাব শহীদুল আলম এবং মোহাম্মদ রাশেদুল আলমের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। 25 কোটি টাকার অবৈধ সম্পদ ও ব্যাংক হিসাবে 43 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। স্থানান্তর, রূপান্তর, হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিং অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(3) এবং 4(2) দ্বারা একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে। 137টি বাস কেনা প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়া 36 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে লক্ষ্মীপুর 2 আসনের সাবেক এমপি শহীদ ইসলাম পাপুল ও তার শালিকা জেসমিনকে প্রধান আসামি করে অভিযোগপত্র দিয়েছে সংস্থাটি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ন্যায় বিচার নিশ্চিতে 21 আগস্ট গ্রেনেড হামলার নতুন করে তদন্ত হওয়া উচিত বলে মত দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হত্যা ও বিস্ফোরক মামলার পূর্ণাঙ্গ রায়ে এই পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। গেল 1 ডিসেম্বর এই মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সাজাপ্রাপ্ত 49 আসামির সবাইকে খালাস দিয়ে সংক্ষিপ্ত রায় দেন বিচারপতি আসাদুজ্জামানের নেতৃত্বে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। এবার পূর্ণাঙ্গ রায়ে বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে নতুন করে তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথিপত্র পাঠানোর নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। 2004 সালের 21 আগস্ট রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে সেই সময়ের সংসদের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে 24 জন নিহত হন, আহত হন শতাধিক নেতাকর্মী। এই মামলায় এর আগে বিএনপি জামাত জোট সরকার ও আওয়ামী লীগের আমলে 2 বার তদন্ত হয়। এবার তৃতীয়বারের মতো তদন্তের মত দিলেন হাইকোর্ট।
নির্ধারিত সময়ে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা পালনের ঘোষণা দিয়েছে তাবলিগ জামাতের জুবায়েরপন্থীরা। অন্যদিকে নির্ধারিত সময়ে সাদপন্থীরা ইজতেমা করবে, তবে তা প্রতিহত করার ঘোষণা জুবায়েরপন্থীদের। সাদপন্থীদের দাবি, তাবলিগ জামাতে রাজনীতির রং দিয়ে সহিংসতা করা হচ্ছে। বুধবারের সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। তবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি করা হয়েছে টঙ্গীর ইজতেমা ময়দানের ৩ কিলোমিটার এলাকায়। বৃহস্পতিবারও ময়দানে থাকা মুসল্লিদের জিনিসপত্র সরিয়ে নিতে দেখা যায়। বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হলো। তবলিগ জামাত ছাড়াও প্রতিবছর ইজতেমা ময়দানে অংশ নেন সাধারণ মুসল্লি। বুধবারের এমন সংঘর্ষ ভীতি ছড়াচ্ছে তাদের মধ্যে। তো এগুলো খারাপ, এগুলো তো ভালো না, এগুলো তো আমাদের মুসলমানের মধ্যে এই দ্বন্দ্বটা থাকা ঠিক না। সবাই মিলেমিশে থাকা ভালো। যারা সন্ত্রাস বিবাদী তাদের জন্য মারামারি, ইসলাম তো শান্তিপূর্ণ। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে ইজতেমা পালন করার ঘোষণা দিয়েছে তবলিগ জামাতের জুবায়েরপন্থীরা। আর সাদপন্থীরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি তাদের। ইনশাআল্লাহ ইজতেমা আমাদেরই হবে জানুয়ারি ৩১, ফেব্রুয়ারি ১-২। যারা এরকম রাষ্ট্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অভ্যস্ত, রাষ্ট্রীয় সিদ্ধান্তকে যারা বারবার বৃদ্ধাঙ্গুলি দেখায়, প্রশাসনের সিদ্ধান্তকে যারা বারবার অবমাননা করছে, তারা কিভাবে ইজতেমা করবে? অন্যদিকে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি ইজতেমা পালনের ঘোষণা সাদপন্থীদের। সমঝোতার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান তাদের। আমি তাদেরকে আহ্বান করব যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, আজকেই যদি তাদেরকে তবলিগের অপর পক্ষ থেকে সরিয়ে না দেওয়া হয়, তাদেরকে যদি এই তবলিগে হস্তক্ষেপ করতে বন্ধ করতে না দেওয়া হয়, বাংলাদেশের এই সমস্যা ১০০ বছরেও সমাধান হবে না। এর আগে ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গী ইজতেমা মাঠে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে দুই ভাগ হয়ে বিশ্ব ইজতেমা পালন করে তবলিগ জামাতের মুরব্বীরা। প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা, যেখানে দেশ বিদেশের মুরব্বীদের বয়ান শুনে সবাই বের হন দিন প্রচারে। তবে সে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে এখন দুই ভাগে বিভক্ত। তবে সাধারণ মুসল্লিরা বলছেন এমন বিভক্তি তারা চান না, তারা চান সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক বিশ্ব ইজতেমা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। নগর পরিবহন প্রকল্পের দিন শেষ। আগামী ফেব্রুয়ারি থেকে রাজধানীর ৪২টি রুটে চালু হচ্ছে একক কোম্পানির মাধ্যমে বাস চলাচলের গ্রিন ক্লাস্টার ব্যবস্থা। সেই সাথে ফিটনেসবিহীন যানবাহন বন্ধে বিআরটিএকে ১ মাস সময় দেওয়া হয়েছে। সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে এক সভায় একথা জানান সড়ক পরিবহন উপদেষ্টা। এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, বায়ু দূষণ রোধে টাস্ক ফোর্সের মাধ্যমে কাজ শুরু হয়েছে। সড়কে রাজধানীবাসী দুর্ভোগের বড় কারণ যানজট। এই কারণে প্রতিদিন নষ্ট হচ্ছে প্রায় ৮২ লাখ কর্মঘণ্টা। দুর্ভোগ কমাতে বাস রুট রেশনালাইজেশনের আওতায় নগর পরিবহন সেবা চালু করলেও মুখ থুবড়ে পড়ে তা। যানজট নিরসন, বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও সড়ক পরিবহনে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে সভা করেন সরকারের ৫ উপদেষ্টা। পরে ব্রিফিংয়ে পরিবহন উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারি থেকে ২৫৬ থেকে কমিয়ে ৪২টি রুটে গ্রিন ক্লাস্টার পরিবহন চালু হবে। ১ মাসের মধ্যে সব যানবাহনের ফিটনেস নিশ্চিত করতে না পারলে বিআরটিএ এর বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি তার। ১ মাসের জন্য সময় দেওয়া হয়েছে। বিআরটিএ যদি এর মধ্যে যদি তাদের অবস্থার উন্নতি করতে না পারে, তাহলে বিআরটিএ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী সপ্তাহ থেকে কিন্তু এইসব যানজটের যেগুলো চিহ্নিত স্থান আছে সেগুলোর ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন। ফুটপাথ সরাতে হলে ফুটপাথ সরাবেন। অনুমোদিত যদি কেউ পার্কিং করে তাহলে সেগুলোকে টো করে নিয়ে যাবেন। এদিকে নগরীতে বায়ু দূষণ প্রকট রূপ নেয় টাস্ক ফোর্স গঠন করা হয়েছে জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। টাস্ক ফোর্স কতগুলো কাজ করবে যেটা জনদুর্ভোগ কমাতে পারবে, কিন্তু বায়ু দূষণ কমানো ১ মাস ২ মাস ১ বছরের ব্যাপার না। কোনো জায়গায় আমরা দেখি যে বেশি সময় নিচ্ছে, যেখানে সময় কমিয়ে আনা যায় সেটারও সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে। আমরা জনদুর্ভোগটা বায়ু দূষণের কারণে জনদুর্ভোগ কমানোর কাজ করছি। মাস্ক ব্যবহারের পাশাপাশি বাসায় বাতাস বিশুদ্ধ করার যন্ত্র ব্যবহারেরও পরামর্শ দেন উপদেষ্টা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ৫ জনকে গেল কয়েকদিনে গুপ্ত হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইনকিলাব মঞ্চ। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। এজন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন ইনকিলাব মঞ্চের নেতারা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মঞ্চের নেতারা।
অপরাধীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন নেতারা। দাবি পূরণ না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনশনের ঘোষণা দেন তারা। অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি জামায়াত। ছাত্রলীগের মতো আওয়ামী লীগকেও নিষিদ্ধের দাবি জানান তারা। বলেন, ৫ আগস্টের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের মধ্যে অনেককে পালাতে সহায়তা করেছে সরকার ও সেনাবাহিনী। ৩ মাস দেশে অবস্থানের পর ওবায়দুল কাদেরের পলায়নের ঘটনাকে লজ্জার বলেও অভিহিত করেন তারা। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ২২শে ডিসেম্বর রবিবার ঠিক ১২টায় শাহবাগ জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ছাত্র জনতা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাব ছাত্র জনতার অনশন কর্মসূচি পালন করার জন্য। সাগরে লঘুচাপের প্রভাবে পৌষের শীতের মধ্যে এসেছে বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হলেও শুক্রবার থেকে বাড়বে মাত্রা। আবহাওয়া অধিদপ্তর বলছে, এ সময় তাপমাত্রা কমে আসতে পারে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কয়েকটি জেলায় টানা শৈত্যপ্রবাহের পর দুদিন ধরে বাড়ছে তাপমাত্রা। থার্মোমিটারের পারদ ১০ ডিগ্রির উপরে। তবে এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাসের কথা জানায় আবহাওয়া অধিদপ্তর। এর কারণ সাগরে লঘুচাপের প্রভাব। আবহাওয়া অফিস বলছে, লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা নেই। বৃষ্টি ঝরিয়েই শেষ হবে। ফলে দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি। তবে শুক্রবার থেকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হবে তুলনামূলক বেশি। দেশের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বিশেষ করে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টিপাতের প্রভাবটা একটু বেশি থাকবে। বিশেষ করে ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সোমবার থেকে কমে আসবে বৃষ্টির প্রবণতা। সেই সঙ্গে বাড়বে শীতের তীব্রতা। দেখা মিলবে ঘন কুয়াশার। তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বৃষ্টিপাত হওয়ার পরে কিন্তু শীতের প্রকোপটা বৃদ্ধি পায়। যেহেতু আকাশ পরিষ্কার হয়ে যায়, বাতাসে যে জলীয়বাষ্প থাকে সেই জলীয়বাষ্পগুলো আর ওইভাবে যদি বৃষ্টিপাত হিসেবে পড়ে যায়, সেজন্য বাতাস শুষ্কতা বেড়ে যায়, বিদায় কিন্তু শীতের প্রকোপটা বেড়ে যায়। ডিসেম্বরের শেষে আবারও শৈত্যপ্রবাহের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।